নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনায় আসবো সেটি হলো তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট। এখন এটি একাদশ শ্রেণীর একটি চ্যাপ্টার, তাপ সঞ্চালন। আমরা একথা নিশ্চয়ই জানি যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে, অর্থাৎ বেশি উত্তপ্ত বস্তু থেকে কম উত্তপ্ত বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। এই তাপের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এই ঘটনাকে আমরা বলি তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট। এই তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে, আমরা সকলেই জানি। তিনটি পদ্ধতি হচ্ছে পরিবহন বা কন্ডাকশন, পরিচলন বা কনভেকশন, আর 3 নম্বর হলো বিকিরণ। আমরা প্রাথমিকভাবে এই তিনটি পদ্ধতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আসি পরিবহন। সেটা কি না, যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন ঘটে না, এই ধরনের তাপ সঞ্চালনের পদ্ধতির নাম হলো পরিবহন। আর পরিবহন প্রণালী সাধারণত আমরা কঠিন পদার্থের মধ্য দিয়ে দেখতে পাই। যেমন একটা লোহার দণ্ডকে যদি উত্তপ্ত করা হয়, এক প্রান্ত থেকে যদি আগুনে রাখা হয়, তখন কিছুক্ষণ পরই দেখতে পাবো অন্য প্রান্তটাও উত্তপ্ত হয়ে গেছে। তাহলে এইভাবে তাপ সঞ্চালনের পদ্ধতির নাম হলো পরিবহন। দ্বিতীয় আসি পরিচলন। না, এই পদ্ধতিতে তো তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, কিন্তু এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করবে। এই ধরনের তাপ সঞ্চালনের পদ্ধতির নাম হলো পরিচলন বা কনভেকশন। এখন এই পদ্ধতি সাধারণত তরল এবং গ্যাসের মধ্যে এই পদ্ধতি হয়। আমরা দেখব কোনো ফ্লাক্সে যদি একটা কিছু পরিমাণ জল নিয়ে ফ্লাক্সে রাখি, তো তাহলে উত্তপ্ত করার সময় তখন কি দেখব না, তখন দেখব না ওই নিচের দিকের জলটা উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠেছে, আবার ওপরের জলটা, ওপরে ঠান্ডা জলটা নিচের দিকে নেমেছে। এইভাবে জলের কণাগুলো বা জলের অণুগুলো ওপরে কখনো নিচে এইভাবে স্থান পরিবর্তন করে সমস্ত জলটা উত্তপ্ত হয়, অর্থাৎ তাপের পরিচলন সেখানে ঘটে। তৃতীয় পদ্ধতিতে আমরা আসি, সেটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। এই পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কিন্তু এক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে এটি হলো বিকিরণ প্রণালীতে আসে। এখন কারণ সূর্য থেকে পৃথিবীর অনেক অংশেই কোনো মাধ্যম নেই, আমরা এই তিনটি যে পদ্ধতির কথা বলা হলো এদের মধ্যে পারস্পরিক একটু আলোচনা আমরা করে নিই, বা তুলনামূলক আলোচনা বা একটু পার্থক্য করে নিই। পার্থক্য করলে কি বলতে পারবো না, পরিবহন এই যে প্রণালীতে, এই প্রণালীটা কঠিন পদার্থের মধ্যে ঘটে। পরিচলন নামক প্রণালীটা তরল বা গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে ঘটে। বিকিরণ প্রণালীর কোনো মাধ্যমের প্রয়োজন নেই। পরিবহন ধীর প্রক্রিয়া বা মন্থর প্রক্রিয়া, পরিচালনা তুলনামূলকভাবে ধীর বা মন্থর প্রক্রিয়া, কিন্তু বিকিরণ খুব দ্রুত প্রক্রিয়া, একেবারে আলোর গতিবেগে, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড এই গতিবেগে বিকিরণ ঘটে। আচ্ছা, এই যে পরিবহন বা পরিচালনা, পরিবহনে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন ঘটে না, পরিচলনে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন ঘটে, বিকিরণে মাধ্যমের কণার কোনো প্রয়োজনীয়তাই নেই। এইভাবে আমরা এই পদ্ধতিগুলোর পার্থক্য নিরূপণ করতে পারব। আমরা এবারে একেবারে এক একটা পদ্ধতি ধরে আলোচনায় আমরা চলে আসবো। আমরা প্রথমে যাকে নিয়ে আলোচনা করবো সেটা হলো পরিবহন নিয়ে আলোচনা করবো বা কন্ডাকশন নিয়ে আলোচনা করবো। তাহলে যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাবে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করবে না, সেটাই হলো পরিবহন। এখন এই পদ্ধতিতে মানে সবাই যে খুব ভালো তাপ পরিবহন করতে পারবে তা নয়। কিছু কিছু পদার্থ খুব ভালো তাপ পরিবহন করতে পারে, তার দিকে আমরা সুপরিবাহী পদার্থ বলবো। যেমন তামা হোক, লোহা হোক, এরা ভালো তাপ পরিবহন করতে পারবে, এরা সুপরিবাহী পদার্থ। আবার কিছু পদার্থ আছে তারা খুব ভালো তাপ পরিবহন করতে পারবে না, যেমন কাঁচ, কাঠ ইত্যাদি, এদের দিকে আমরা কুপরিবাহী পদার্থ বলবো।
আসলে তাপ পরিবহনটা যে হয়, কয়েকজন যদি পাশাপাশি বসে যদি একটি পেন দেওয়া হয়, একজন সেই পেনটি অন্যজনকে দিল, অন্যজন তার পাশের জনকে দিল, তার পাশের জনকে দিল, এইভাবে পেনটা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেল, অথচ যারা পেনটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেল তারা কিন্তু কেউই সরল না, বা তাদের কিন্তু কাউকেই স্থান পরিবর্তন করতে হলো না। তাহলে এই যে তাপের যে পরিবহন সেটাও ঠিক একইভাবে হবে, তাপটাও এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে, কিন্তু সেক্ষেত্রে মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটবে না। আমরা এই তাপের পরিবহনটা কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখার চেষ্টা করি। তো ধরা যাক এটা একটা কোনো কঠিন পদার্থ, যে কঠিন পদার্থের ক্ষেত্রফল হচ্ছে a, এই কঠিন পদার্থের বেগ হচ্ছে b, এই কঠিন পদার্থের এই পৃষ্ঠতলের তাপমাত্রা θ1, এই পৃষ্ঠতলের তাপমাত্রা θ2, এবং যেহেতু θ1 ইজ গ্রেটার দ্যান θ2, তাহলে এই পৃষ্ঠতল থেকে এই পৃষ্ঠতলের দিকে তাপ পরিবাহিত হচ্ছে। এখন এই যে তাপের পরিবহন বা যেটা পাচ্ছি আমরা, তো এই তাপের পরিবহনটা কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখি। দেখা যাচ্ছে পরিবাহিত তাপের পরিমাণটা এই যে বস্তুটা বা কঠিন পদার্থ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। দ্বিতীয়ত এই পরিবাহিত তাপের পরিমাণটা দুই পৃষ্ঠতলের যে উষ্ণতার পার্থক্য, মানে θ1 - θ2, এই উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। এই পরিবাহিত তাপের পরিমাণটা এই যে বেধ, সেই বেধের সাথে ব্যস্তানুপাতিক, এবং এই পরিবাহিত তাপের পরিমাণটা কতক্ষণ ধরে তাপটা পরিবাহিত হয়েছে তার সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে এদের দিকে যদি আমি একত্রিত করি তাহলে আমরা পাবো Q সমানুপাতিক A θ1 - θ2 ইন্টু T/D। ঠিক আছে, সমানুপাতিককে সমান করতে গেলে এখানে একটি ধ্রুবক আনতে হয় আমাকে, অর্থাৎ Q সমান KA θ1 - θ2 ইন্টু T/D। এখানে যে কে ধ্রুবকটিকে আনা হয়েছে এর নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এখন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই কে এর মানটা কিন্তু বিভিন্ন। যারা খুব ভালো তাপ পরিবহন করতে পারে অর্থাৎ সুপরিবাহী, তাদের ক্ষেত্রে কে এর মানটা বেশি হবে, আর যারা খুব ভালো তাপ পরিবহন করতে পারে না তাদের ক্ষেত্রে কে এর মানটা কম হবে। কোনো আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে কে এর মানটা হবে অসীম, আর আদর্শ তাপ অন্তরকের ক্ষেত্রে কে এর মানটা হবে 0। তাহলে এইভাবে তাপ পরিবাহিতাঙ্কের ওপরে বিভিন্ন পদার্থের কে এর ওপরে এই তাপ পরিবহনটা নির্ভর করে, বা এটাকে আরেকটু সহজ করে বা ছোট করে লেখা যায় যে KA θT/D। এখান থেকে আমরা প্রথমে একটু চেষ্টা করব এই তাপ পরিবাহিতাঙ্ক বা কে তার সংজ্ঞা তৈরি করার একটু চেষ্টা করব। কিভাবে করা যায় না, A সমান যদি 1 হয়, B সমান যদি 1 হয়, থিটা মানে উষ্ণতার পার্থক্য যদি 1 বা একক হয়, সময় টিটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে আমরা লিখতে পারবো Q সমান K। অর্থাৎ এখান থেকে কিভাবে বলবো সংজ্ঞাটা, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা কিভাবে বলবো না, একক ক্ষেত্রফল ও একক বেগ সম্পন্ন, একক ক্ষেত্রফল ও একক বেগ সম্পন্ন কোনো কঠিন পদার্থের দুই পৃষ্ঠতলের উষ্ণতার পার্থক্য একক হলে প্রতি সেকেন্ডে এক পৃষ্ঠতল থেকে অপর পৃষ্ঠতলে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলবো। আচ্ছা, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক আগে বলে আমরা পেয়ে গেলাম। এবার তাপ পরিবাহিতাঙ্কের আমরা একক বা মাত্রা নির্ণয় করার চেষ্টা করব। আমরা কি সূত্র পেয়েছি না, আমরা পেয়েছি Q সমান KA θT/D আমরা পেয়েছি। এখান থেকে তাপ পরিবাহিতাঙ্ক কে তার একক ও মাত্রা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, কে সমান কি আসছে, কে সমান কি আসছে না, কে সমান আসছে QD/A θT আসছে। তাহলে এখান থেকে কে এর একক বের করার চেষ্টা করি না, কে এর একক সিজিএস পদ্ধতি হলে কিউ এর একক হচ্ছে ক্যালোরি, ডি এর একক হচ্ছে সেন্টিমিটার, এ মানে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, থিটা মানে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড, টি মানে সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে আসবে ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 হচ্ছে এটা সিজিএস পদ্ধতি। একক হলো তাপ পরিবাহিতাঙ্কের। এসআই পদ্ধতির একক হবে তাহলে এর মতো অনুযায়ী জুল,
মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 হলো তাপ পরিবাহিতাঙ্ক হলো সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। এবার আসি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করার দিকে। তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, আচ্ছা কে এর মাত্রা যদি বের করতে চাই তাহলে আমাকে কিউ বা তাপের মাত্রা লিখতে হবে। কিউ বা তাপ হলো এক প্রকার শক্তি, হ্যাঁ, শক্তি আর কার্যের একক তো বা মাত্রা তো সমান, অর্থাৎ সেখানে আমরা লিখবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ডি এর একক এল, ক্ষেত্রফল এ এর একক এল স্কোয়ার, থিটার একক থিটা, আর সময়ের একক সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এল স্কোয়ারটা কাটলো, তাহলে আমরা মাত্রা লিখতে পারবো এম এল টি টু দি পাওয়ার -1, থিটা টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তাহলে তাপ পরিবাহিতাঙ্কে একক বা মাত্রা পেয়েছি। এবারে আমরা যে জায়গাটায় আলোচনায় আসবো সেটা হলো তাপীয় রোধ। এখন আসলে আমরা এখানে যেটা করব যে তাপের যে প্রবাহ মানে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপের যে প্রবাহ, আর তড়িতের যে প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এদের দুজনের মধ্যে আমরা তুলনা করব। এখন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা I সমান বিভব পার্থক্য মানে V2 - V1/R। এটা ওহমের সূত্র থেকে আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা I সমান V2 - V1/R। তাপের প্রবাহের ক্ষেত্রে আমরা লিখতে পারবো, তাপের যদি প্রবাহের ক্ষেত্রে আমরা লিখি সেখানে দেখবো যে কিউ সমান কে এ থিটা 2 - থিটা 1 ইন্টু টি বাই ডি ছিল। সেখান থেকে আমরা যদি কিউ বাই টিটা করি তাহলে আসবে কে এ থিটা 2 - থিটা 1 বাই ডি, বা এটাকে যদি আমরা এমন করে লিখি যে থিটা 2 - থিটা 1 বাই ডি বাই কে এ। অর্থাৎ এটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হলো তাপের প্রবাহ মাত্রা। তাহলে দুটো ক্ষেত্রে কি দেখছি না, আমরা এইটাকে আর এই দুটোকে যদি তুলনা করি তাহলে দেখতে পাবো যে তড়িতের ক্ষেত্রে রোধ যে ভূমিকাটা পালন করে এসেছে, তাপের ক্ষেত্রে ডি বাই কে এ এখানে রোধের ভূমিকা পালন করবে। সেজন্যে এই ডি বাই কে এ এই অংশটাকে বলা হয় তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স, আর তাপীয় রোধাঙ্ক বলা হবে এই 1/k-টাকে বলা হবে তাপীয় রোধাঙ্ক। তাহলে এই হলো তাপের সঙ্গে রোধের নানা রকম সম্পর্ক আমরা পেয়েছি। এবারে আমরা আসছি স্থির পূর্ব অবস্থা এবং স্থির অবস্থা। আসলে কোনো একটা বস্তুকে যখন উত্তপ্ত করা হয় তখন উত্তপ্ত করলে তার যে অণুগুলো থাকে, প্রথম দিকের যে অণুগুলো আছে তারা উৎস থেকে তাপ গ্রহণ করে। উৎস থেকে তাপ গ্রহণ করার পরে সেই তাপ নিয়ে অণুগুলি তিনটে কাজ করে। কি কি তিনটে কাজ করে না, প্রথমত সেই তাপের কিছুটা অংশ নিজের জন্য শোষণ করে, যার ফলে নিজের তাপমাত্রা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত ওই তাপের কিছুটা অংশ তার পার্শ্ববর্তী অণুকে দেয়, আর তৃতীয়ত ওই তাপের কিছুটা অংশ পরিবেশে বিকিরণ করে। এইভাবে তিনটি কাজ করে অণুগুলো তাপ নিয়ে। আবার ঠিক পাশের অণুটা সে আগের অণুর থেকে তাপ পেয়ে সেই তাপটাকে নিয়েও সে তিনটি কাজ করে। কি কি কাজ করে? প্রথমত নিজের জন্য কিছুটা তাপ রাখে, যার ফলে তার উষ্ণতা বৃদ্ধি পায়। কিছুটা তাপ পাশের অণুকে প্রেরণ করে, আর কিছুটা তাপ পরিবেশে বিকিরণ করে। এইভাবে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত বা পরিবাহিত এখানে হয়। এবং এই অবস্থা চলাকালীন যেহেতু পদার্থটার অণুগুলো কিছুটা পরিমাণ তাপ নিজের জন্য রাখে বা নিজের জন্য শোষণ করে, তার ফলে নিজেদের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। এই অবস্থাটাকে আমরা বলি স্থির পূর্ব অবস্থা। এখন এই অবস্থা বেশ কিছুক্ষণ চলার পরে অণুগুলোর উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পেতে থাকে। অণুগুলোর উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে যখন অণুগুলোর উষ্ণতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে, তখন যেটা হবে যে অণুগুলো উৎস থেকে তাপ নেবার পরে তখন আর তিনটে কাজ করবে না, তখন করবে দুটো কাজ। কি কি কাজ করবে না, উৎস থেকে তাপ নিয়ে সেই তাপটা থেকে নিজের জন্যে অর্থাৎ অণুটার নিজের জন্যে কোনো রকম কোনো তাপ রাখবে না। কিছুটা তাপ পাশের অণুকে প্রেরণ করবে, কিছুটা তাপ পরিবেশে বিকিরণ করবে। আবার ঠিক সেম মানে একইভাবে যে পাশের অণুটা রয়েছে সেও ওই তাপটা পেয়ে যদি দেখে নিজের তাপটা নেবার আর সামর্থ্য নেই, তখন সেই তাপের কিছুটা অংশ পাশের অণুকে প্রেরণ করবে, কিছুটা অংশ পরিবেশে প্রেরণ বা পরিবেশে বিকিরণ বা পরিবেশে ছড়িয়ে দেবে।
তাহলে এইভাবে তাপটা সঞ্চালিত হচ্ছে এবং এই অবস্থা চলাকালীন অণুগুলো কিন্তু নিজের জন্যে কোনো তাপ রাখছে না, নিজের জন্যে কোনো তাপ শোষণ করছে না, সেই জন্যে নিজের উষ্ণতা আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ অণুগুলোর নিজেদের উষ্ণতাটা স্থির হয়ে যাবে। এই অবস্থাটাকে আমরা বলবো স্থির অবস্থা। আরও জেনে রাখা দরকার না, এই স্থির অবস্থায় যেহেতু অণুগুলো নিজের জন্য কোনো তাপ রাখছে না, নিজেদের কোনো তাপ শোষণ করছে না, সেজন্য এক্ষেত্রে তাপ পরিবহনটা শুধুমাত্র তাপ পরিবাহিতাঙ্ক কে এর ওপর নির্ভরশীল। কিন্তু স্থির পূর্ব অবস্থায় যখন অণুগুলো নিজের জন্য তাপ নিচ্ছে বা নিজের জন্য তাপ শোষণ করছে, তখন তাপ পরিবহনটা শুধুমাত্র তাপ পরিবাহিতাঙ্ক কে এর ওপর নির্ভরশীল নয়, তাপ পরিবাহিতাঙ্ক কে এর ওপরে যেমন নির্ভরশীল, তার সাথে সাথে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট এস এর ওপরও নির্ভরশীল। সেজন্য এই দুটোর উপর নির্ভর করে নতুন একটা রাশি তৈরি করা হচ্ছে, তার নাম হচ্ছে তাপ ব্যাপনতা। তাপ ব্যাপনতা কি না, তাপ ব্যাপনতা মানে তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক, যেটাকে আমরা ছোট হাতের এইচ দিয়ে প্রকাশ করি, এটা হলো তাপ পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে কে, ও একক আয়তনে তাপগ্রাহিতা মানে হচ্ছে রো এস। তাহলে এইচ সমান কে বাই রো এস। রো হলো এই কঠিন পদার্থটার ঘনত্ব আর এস হলো আপেক্ষিক তাপ। আচ্ছা, এরপরে তাপের পরিবহনের কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আমরা দেখলেই পারবো। যেমন কেটলির হাতলে বেদ জড়ানো থাকে, কারণ আমরা জানি কেটলি যখন গরম করা হয়, ধাতব কেটলি গোড়াটা উত্তপ্ত হয়ে যায়, তখন হাতলটা ধরা কষ্টকর হয়, সেজন্য হাতলে বেদ জড়ানো থাকে। বেদ হচ্ছে তাপের কুপরিবাহী এবং তাতে তাপ পরিবাহিত হবে না, সেজন্য তখন হাতলটা ধরতে পারা সম্ভব। এরা আরও কিছু অনেক উদাহরণ আছে, আমরা পাবো। এখন আমরা যেটায় আসবো, যুগ্মপাতের মধ্য দিয়ে তাপ পরিবহন নিয়ে একটু আলোচনা করব। যুগ্মপাতের মধ্য দিয়ে তাপ পরিবহন, এখন আর একটা নয়, দুটো পাত নিয়ে আলোচনা করা যাক। এইরকম যুগ্মপাত নেওয়া হলো, যুগ্মপাতের এই পাতটার তাপ পরিবাহিতাঙ্ক K1, এই পাতটার তাপ পরিবাহিতাঙ্ক K2। দুজনেরই ক্ষেত্রফল A, একজনের বেদ D1 আর অপরজনের বেদ হচ্ছে D2। এই পৃষ্ঠতলের তাপমাত্রা θ1, এই পৃষ্ঠতলের তাপমাত্রা θ2, দুজনের সংযোগস্থলের তাপমাত্রা হচ্ছে θ। তাহলে তাপটা এক পৃষ্ঠতল থেকে অপর পৃষ্ঠতলের দিকে আসছে এবং এখানে অবশ্যই θ1 ইজ গ্রেটার দ্যান θ ইজ গ্রেটার দ্যান θ2। তাহলে এবারে আমরা যেটা করব, এই যুগ্মপাতের মধ্য দিয়ে তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয় করব। আচ্ছা, প্রথম যে পদার্থটা, প্রথম পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার, তাহলে প্রথম পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার Q/T। Q/T সমান লিখব আমরা K1A, উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ বাই D1 হচ্ছে, এটাকে Q1/T করলাম প্রথম পদার্থের মধ্য দিয়ে। দ্বিতীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার মানে Q2/T লিখবো আমরা, সেটা লিখবো K2A θ মাইনাস θ2 বাই D2। এটাকে আর একটা কাজ করে দিই, যে A ইন্টু θ1 মাইনাস θ, এটা D1/K1 লিখলাম, এটা A ইন্টু θ মাইনাস θ2 বাই D2/K2 লিখলাম। হচ্ছে দু ক্ষেত্রে বা দুটো পদার্থের মধ্যে তাপ পরিবহনের হার পেয়েছে। এখন সাম্যাবস্থার ক্ষেত্রে দুটো পদার্থের মধ্য দিয়ে কিন্তু একই হারে তাপ পরিবহন হতে হবে, কারণ এই পদার্থের মধ্য দিয়ে যে হারে তাপটা পরিবাহিত হবে, এই পদার্থের মধ্য দিয়েও কিন্তু একই হারে তাপ পরিবাহিত হতে হবে, না হলে কিন্তু মাঝখানে তাপ রাখার কোনো জায়গা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে Q/T সমান Q1/T সমান Q2/T। তার মানে আমরা লিখতে পারবো এই Q/T সমান লিখতে পারবো, উপর থেকে আমরা লিখছি A θ1 মাইনাস θ, এটা হচ্ছে D1/K1 সমান A θ মাইনাস θ2 বাই D2/K2 হচ্ছে, এটা লিখলাম এইখান থেকে বা এখান থেকে লিখেছি। এবারে এই দুটোকে আমরা সংযোজন করব। আমরা সংযোজন মানে উপরে লবের সঙ্গে লবের যোগ, হরের সঙ্গে হরের যোগ করাকে সংযোজন প্রক্রিয়া বলে, আমরা জানি। তাহলে এখান থেকে সংযোজন করলে আমরা যেটা পাবো Q/T সমান A
এটা আসছে θ1 মাইনাস থিটা প্লাস থিটা মাইনাস θ2 বাই আসছে d1 বাই k1 প্লাস d2 বাই k2। আচ্ছা থিটাটা কেটে গেলে যেটা আসছে a θ1 মাইনাস θ2 বাই d1 বাই k1 প্লাস d2 বাই k। এবারে কাজ করা হলো, এই দুটো পদার্থকে যদি সরিয়ে দিয়ে আমরা একটাই পদার্থ রাখলাম যার তাপ পরিবাহিতাঙ্ক k, বেগ সেই একই d1 প্লাস d2 হলো বেগ, ক্ষেত্রফলটা একই a এবং দুই পৃষ্ঠতলের তাপমাত্রা একদিকে θ1 একদিকে θ2। সেক্ষেত্রে দুটো বস্তুকে সরিয়ে দিয়ে যদি একটা বস্তু সেই কাজটা করতে একই পরিমাণ তাপ পরিবহন করে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব তাপ পরিবহনের হার q/t সমান k a পৃষ্ঠতলের তাপমাত্রার পার্থক্য θ1 মাইনাস θ2 বাই মোট বেগটা কত d1 প্লাস d। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যেটাকে a θ1 মাইনাস θ2 বাই এটা আসছে d1 প্লাস d2 বাই k। এবারে এটা দুটি বস্তুর ক্ষেত্রে আর এটি একটি বস্তুর ক্ষেত্রে একই পরিমাণ তাপ বা একই হারে তাপ পরিবাহিত হচ্ছে, সেজন্য এর দুটো দেখলে আমি বুঝতে পারা যাচ্ছে এর নিচের অংশটা এই দুটোকে সমান করলেই এর নিচের অংশটা আর এর নিচের অংশটার সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে d1 বাই k1 প্লাস d2 বাই k2 is equal to d1 plus d2 by k। অর্থাৎ আমরা এটা তুল্য তাপ পরিবাহিতাঙ্কের সূত্র পেয়েছি, যেখানে এই কেটাকে বলা হবে তুল্য পরিবাহিতাঙ্ক। এখন দুটোর জায়গায় যদি তিনটে পদ রাখতো তখন আমরা লিখতে পারতাম d1 বাই k1 প্লাস d2 বাই k2 প্লাস d3 বাই k3 সমান d1 প্লাস d2 প্লাস d3 বাই k, এইভাবে আমরা লিখতে পারতাম। তাহলে এই হলো তুল্য পরিবাহিতাঙ্ক। এরপরে আমরা যে আলোচনায় চলে আসবো সেটা হচ্ছে তাপের পরিচলন। আমরা জানি পরিচলন প্রক্রিয়া মানে এই প্রক্রিয়ার তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হবে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করবে। এটা তরল বা গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে। দেখি আমরা এর আগে উদাহরণ দিচ্ছি আমরা ফ্লাক্সের কথার ক্ষেত্রে, যে জল গরম করার ক্ষেত্রে যে তাপের পরিচলন ঘটে। এছাড়াও আরও কিছু উদাহরণ আছে। আমরা জানবো যে বাড়িতে যে ভেন্টিলেশন সিস্টেমের জানলা দরজা দিয়ে বিশুদ্ধ একেবারে ঠান্ডা শীতল অক্সিজেনযুক্ত বাতাস প্রবেশ করে আর ওটা উত্তপ্ত হওয়ার পরে ওপরের দিকে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে চলে যায়, এটাও তাপের পরিচলন। বা আমরা দেখবো হারিকেন বা চিমনির ক্ষেত্রে নিচের দিকে যে ছিদ্রপথগুলো রয়েছে সেই ছিদ্রপথ দিয়ে অক্সিজেনযুক্ত শীতল বাতাস প্রবেশ করে এবং সেটা উত্তপ্ত হওয়ার পর ওপর দিয়ে বেরিয়ে যায়। এগুলো হচ্ছে তাপের পরিচলনের উদাহরণ। এছাড়াও আমরা হয়তো শুনে থাকবো যে সমুদ্রবায়ু, স্থলবায়ু, এই ধরনের যে বাতাসগুলো সৃষ্টি, এগুলো সবই তাপের কিন্তু পরিচলন স্রোতের জন্যই সৃষ্টি হয়। অর্থাৎ তাপের পরিচলনের কিছু উদাহরণ শুধু জানলেই হবে, এর আলাদা করে কিছু জানার প্রয়োজন নেই। এরপরে আমরা যে জায়গাটায় বা যাকে নিয়ে চলে আসবো আলোচনায় সেটি হলো তাপের বিকিরণ বা রেডিয়েশন অফ হিট, তৃতীয় পদ্ধতি বিকিরণ। এখন এই বিকিরণ যে পদ্ধতিটা, এখানেও এক স্থান থেকে অন্য স্থানে তাপটা সঞ্চালিত হবে, কিন্তু এখানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। উদাহরণ আমরা জানি, কোনো অসুবিধা নেই। এবং এইভাবে যে আমরা তাপটা পাই, পাচ্ছি এটাকে আমরা বলছি বিকীর্ণ তাপ। এখন এই বিকীর্ণ তাপের সঙ্গে আলোর কিন্তু বেশ কিছু সাদৃশ্য আছে। কি কি সাদৃশ্য আছে না, আলো হলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আমরা জানি, অর্থাৎ তরঙ্গ একটা। বিকীর্ণ তাপও যে প্রবাহিত হয় সেটাও কিন্তু একটা তরঙ্গ। আচ্ছা, আলোর যে গতিবেগ অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বিকীর্ণ তাপও কিন্তু একই গতিবেগে চলে, অর্থাৎ বিকীর্ণ তাপও আলোর গতিবেগ সমান। আচ্ছা, আলো সরল রেখায় চলে, বিকীর্ণ তাপও সরল রেখায় চলে। আলোর প্রতিফলন প্রতিসরণ হয়, বিকীর্ণ তাপেরও প্রতিফলন প্রতিসরণ হয়। এই ধরনের আমরা নানা রকম কিছু দুটো বিকীর্ণ তাপের সঙ্গে আলোর কিছু সাদৃশ্য আমরা বের করে নিতে পারবো। এবং আরও ভাবলে আমরা আরও বের করতে পারবো। এই বিকীর্ণ তাপের সঙ্গে আলোর যেমন সাদৃশ্য এগুলো পেলাম, বিকীর্ণ তাপের সঙ্গে আলোর কিছু আমরা বৈসাদৃশ্যও বের করতে পারবো। কি কি বৈসাদৃশ্য? আসলে বিকীর্ণ তাপ আমাদের শরীরে তাপের অনুভূতি সৃষ্টি করে, মানে যেটাকে তাপানুভূতি বলে। আর আলো আমাদের কোনো জিনিস দেখতে সাহায্য করে, অর্থাৎ আলো আমাদের মধ্যে দর্শন অনুভূতি সৃষ্টি করে। দ্বিতীয় পার্থক্য হিসেবে বলতে পারবো, আমরা সকলেই নিশ্চয়ই জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটাও জানি আমরা 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার বা 10⁻⁻10 মিটার। তাহলে এটা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য।
তাপের তরঙ্গ দৈর্ঘ্য হলো তাপ বা বিকীর্ণ তাপের কথা বলছি, বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য এই 8000 অ্যাংস্ট্রমের থেকেও বেশি, মানে 10,000, 12,000 কি 25,000, 30,000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তাপের তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এইভাবে আমরা দুজনের মধ্যে বৈসাদৃশ্য বা অমিল বের করতে পারবো। একটু আগেই বলছিলাম যে বিকীর্ণ তাপ এবং আলো দুজনেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আসলে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, আমি তাদের কথা লিখি, যেমন হচ্ছে বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ বা অবলোহিত রশ্মি, যেটাকে আমরা ইনফ্রারেড বলে থাকি, দৃশ্যমান আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য একটু আগেই লিখেছি আমি 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, অতিবেগুনি রশ্মি, আচ্ছা তারপরে হচ্ছে এক্স রে আমরা নাম শুনেছি, গামা রে আমরা নাম শুনেছি। এবার এই যাদের নাম লিখলাম আমি, যাদের কথা লিখেছি এখানে, প্রত্যেকেই এরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ধর্মগুলো এদের সকলের সমান, সকলের গতিবেগ সমান ইত্যাদি, আরও যে তড়িৎচুম্বক তরঙ্গের ধর্ম আছে এদের সমস্ত ধর্মই এদের একই। শুধুমাত্র পার্থক্য কোথায় এদের মধ্যে? না, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এদের শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য। এদের মধ্যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যার তার হচ্ছে বেতার তরঙ্গ, তারপরে তার থেকে কিছুটা কম মাইক্রো তরঙ্গ, তার থেকে কিছুটা কম অবলোহিত, তার থেকে দৃশ্যমান, এর থেকেও আরও কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অতিবেগুনি, আরও কম এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 অ্যাংস্ট্রমের মতো হয়, আর তার থেকেও কম হচ্ছে গামা রশ্মি, এর থেকেও কম আর একজনের হয়, তার নাম হচ্ছে মহাজাগতিক রশ্মি বা কসমিক রে। এখন তাহলে প্রশ্ন হলো, এই যে বিকীর্ণ তাপের কথা বলছি, এই বিকীর্ণ তাপ কোন জাতীয় বিকিরণের মধ্যে পড়ে? না, আসলে বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হয়, অর্থাৎ 8000 থেকে বেশি হয়। তাহলে কোন ধরনের তরঙ্গ? না, বিকীর্ণ তাপ আসলে তাহলে এই অবলোহিত রশ্মি বা অবলোহিত তরঙ্গের মধ্যে পড়ে, যাদের তরঙ্গ দৈর্ঘ্য 8000 অ্যাংস্ট্রমের থেকে বেশি হয়। অর্থাৎ আমাদের বিকীর্ণতা সেটাই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড তার মধ্যে পড়ে। এরাই আমাদের ওই অবলোহিত রশ্মিটাই আমাদের শরীরের ওপর এসে পড়ে তাপের অনুভূতি সৃষ্টি করে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আমরা পরের ভিডিওয়ে বাকি অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।